সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। অনিয়মিত মাসিক সাধারণত দেখা যায় টিনেজার যারা রয়েছে, এমনকি প্রাপ্তবয়স্ক অনেক নারীদের মধ্যেও কিন্তু এই অনিয়মিত মাসিকের সমস্যা অনেক বেশি আমরা এখন দেখতে পাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনিয়মিত মাসিক। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন 1961 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। ম্যাম, অনিয়মিত মাসিক টিনেজার যারা রয়েছে, অ্যাডোলেসেন্ট অথবা প্রাপ্তবয়স্ক অনেক নারী যারা রয়েছে, অথবা দেখা যায় যে আমরা রিপ্রোডাক্টিভ এজেও অনেক মেয়েদের এই সমস্যাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এখন। মূলত এর কারণটা আসলে কি এই অনিয়মিত মাসিক হবার পেছনে? অনিয়মিত মাসিকটি এখন বেশ প্রকট আকারে ধারণ করেছে। যারা ইয়াং অ্যাডাল্ট উইমেন তাদের তো অনেক রকমের কারণ থাকতে পারে, যেমন ধরুন ফাইব্রয়েড, জরায়ুতে একটি টিউমার, তারপর জরায়ুতে আছে অ্যাডিনোমায়োসিস, সেটি একটি অসুস্থতা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সেটির জন্য হতে পারে, আর কিছু ওভারিয়ান টিউমারের জন্য হতে পারে যখন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। আর আমরা যদি একটু অ্যাডোলেসেন্ট ইয়াঙ্গার গ্রুপের কথা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় PCOS মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এখন যদিও নামটি চেঞ্জ হয়েছে PMOS, তো দর্শক বোধহয় PCOS ভাবে চেনে, আস্তে আস্তে আমরা PMOS বলবো, সেটি একটি প্রধান কারণ। তারপরে রয়েছে যে তাদের আবার এন্ডোক্রাইন প্রবলেমটা বেশি হয়, ইয়াং অ্যাডাল্টদেরও হয়, এখানে এন্ডোক্রাইন প্রবলেম নিয়ে তারা আসেন, লাইক অ্যাজ ফর এক্সাম্পল থাইরয়েড ডিসঅর্ডার। তারপরে এইসব ইয়াং মেয়েদের আবার কোয়াগুলোপ্যাথি অথবা রক্তে কোনো সমস্যার একটা অসুস্থতা বলে, সেটি হলেও হয়। তাছাড়াও একেবারে যারা কেবল যাদের মাসিকটি শুরু হয়েছে মেনার্কি যে বলি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কারণ ছাড়াই 1 থেকে 2 বছর 3 বছর কিন্তু একটু অনিয়মিত হতে পারে, সেটি নিয়ে খুব ঘাবড়ানোর বিষয় না। তো এটি হচ্ছে ইয়াং অ্যাডোলেসেন্স গার্লদের। আরও কারণ আছে, আমি খুব সহজ কারণগুলো বলছি। আর শেষ বয়সের দিকে যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি তো আমরা একটু আগেই বলেছি, জরায়ুতে টিউমারের কিছু কারণ, কিছু ইনফেকশনের কারণ, কিন্তু তাদের ভেতরে অনেক সময় গভীর একদম ভয়াবহ কারণ লুকিয়ে থাকে। যেমন ধরুন পোস্ট মেনোপোজাল উইমেনদের যদি ব্লিডিং হয়, সেখানে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, ভ্যাজানাল ক্যান্সার হতে পারে। ক্যান্সারের ভাবনাটা একটু বেশি মাথায় রাখতে হবে। তাছাড়াও অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে, পলিপ, ছোট্ট পলিপের জন্য হতে পারে। আর যেটি আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ইয়াং অ্যাডাল্ট মেয়েদেরও হয়, লাইক 35, 45, 55 এসব হয়। এখন কিন্তু হচ্ছে, এমন না যে পোস্ট মেনোপোজাল লেডিসদের জন্যই হবে। তারপরে হচ্ছে কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে, এসব মেইন কারণ আমাদের ধরে নিতে হবে। তবে একটি কথা না বললেই নয়, যে যারা ইয়াং অ্যাডাল্ট মেয়েরা রয়েছেন তারা অনেক সময় কন্ট্রাসেপটিভ নেন না, ভুল করেন, তখন প্রেগনেন্ট হয়ে গেছেন, সেটি হয়তো নষ্ট হয়েছে বা আছে, তাহলে প্রেগনেন্সিতে খুব প্রবলেম হয়। এই জন্য আমরা বলি যে ইয়াং অ্যাডোলেসেন্টের সাধারণত কোয়াগুলোপ্যাথি দেখে নিতে হয়, আর ইয়াং রিপ্রোডাক্টিভ উইমেনদের প্রেগনেন্সি কমপ্লিকেশন হচ্ছে কিনা, আর এল্ডারলি উইমেনদের কোনো ক্যান্সারাস ডিজিজ রয়েছে কিনা, এই তিনটিকে আমরা সবসময় রুল আউট করি। ম্যাম, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে প্যারেন্টসরা চিন্তিত বোধ করেন যে আসলে যে এত বছর, যেটা আপনি বললেন যে প্রাথমিক অবস্থায় 1-2 বছর 3 বছর পর্যন্ত মাসিক বন্ধ থাকতে পারে, এটিকে আসলে টেনশন করার মতো কোনো বিষয়, নাকি আস্তে আস্তে এটি কি নর্মাল হয়ে যাবে? প্রথমে আশা জায়গা নিয়ে কথা বলি, এটি সাধারণত 2-3 বছর পর নর্মাল হয়ে যায়। তবে এমনটি যদি হয়, যেমন ধরুন যে আমার সেই ছোট্ট মেয়েটির অনেক হেভি মাসিক হচ্ছে, অনেক বেশি পিরিয়ড হচ্ছে, যেটি তার ডেইলি জীবনটাকে মানে একদম বাধাগ্রস্ত করছে, লাইফ অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে, স্কুলে যেতে পারছে না, স্বাভাবিকভাবে সে এত ব্লিডিং হলে তো মেয়েটির রক্তশূন্যতা হয়ে যাচ্ছে, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হয়। এবং আমরা দেখে নিই যে এই ইয়াং মেয়েটির অন্য কোনো অসুস্থতা রয়েছে কিনা, যেমন কোয়াগুলোপ্যাথি বলেছি, থাইরয়েড ডিসঅর্ডার বলেছি, বা অন্য কোনো আছে কিনা। মেইলে দেখা যায় কিছু নেই, তখন আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে উপসর্গতা কমিয়ে রাখার জন্য কিছু মেডিসিন দিই। এবং খুবই ভালো কথা এটি যে 2-3 বছর পরে এই মেয়েগুলো ভালো হয়ে যায়।
আচ্ছা। সুতরাং এটি নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই, দর্শকদের বলবো। তবে হ্যাঁ, যদি অতিরিক্ত রক্তপাত হয় অবশ্যই রক্তশূন্যতা হবে, সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। টিনেজার যারা রয়েছে তাদের যদি অনিয়মিত মাসিক থাকে এবং আপনি বলছিলেন যে 2-3 বছর যদি বন্ধ থাকে সেটি চিন্তিত হবার মতো কিছু নয়, কিন্তু কোন লক্ষণগুলো আসলে চিন্তিত হবার মতো বা কখন আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? এটি তো খুবই একেবারেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দর্শকদের জেনে রাখা দরকার যে তার অ্যাডোলেসেন্ট বা কিশোরী মেয়েটি যদি দেখেন হঠাৎ মুটিয়ে যাচ্ছে খুব বেশি করে, তার অবাঞ্ছিত লোম গজাচ্ছে, একটু কালচে হয়ে যাচ্ছে এবং ওজনটি অস্বাভাবিকভাবে বাড়ছে, তাদের মাসিকটি বন্ধ রয়েছে দিনের পর দিন, তখন কিন্তু তাদের বাড়িতে বসে থাকা ঠিক নয়। আচ্ছা। হ্যাঁ, বাড়িতে ডক্টরের শরণাপন্ন হয়ে জেনে নিতে হবে তার হরমোনাল কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা, পিএমএস হচ্ছে কিনা, এবং সেটা যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে আমরা আগে ভাগেই আমরা ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট দিই, যাতে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজটা মানে জটিলতা যাবার আগেই আমরা সেটিকে প্রতিহত করতে পারি। যে সব মেয়েদের বা নারীদের অনিয়মিত মাসিক থাকে তাদেরকে কিন্তু এক ধরনের বুলি করা হয় যে ভবিষ্যতে হয়তো তাদের বাচ্চা হতে কোনো অসুবিধা হবে, ইনফার্টিলিটি রিলেটেড বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কতটুকু যৌক্তিক বা সায়েন্টিফিক্যালি এটার কোনো এক্সপ্লেনেশন রয়েছে কিনা? আমরা যখন তখন দেখি যে বিনা কারণেই হয়তো মাসিক বন্ধ হয়ে আছে বা দেরি হচ্ছে বা অনিয়মিত হচ্ছে, তাদের বলছে তোমাদের তো বাচ্চা হবে না। এবং এটি কিন্তু শুধু তার মানে বুলিটার সাথে পিয়ার গ্রুপই করে না, তার ফ্যামিলিতেও এটি নিয়ে সাংঘাতিকভাবে তাকে বলে যে হ্যাঁ এটা তোমার দোষ বা তোমার কর্মের ফল, এরকম বলে। তখন মেয়েটি কিন্তু একে তার অসুস্থতা রয়েছে যে তার মাসিকটা এলোমেলো হচ্ছে, সে জানে না কি হতে পারে, মানসিকভাবে খুব ভেঙে যায়। তারপর তার ব্লিডিং হচ্ছে না বা অনেক হচ্ছে, স্কুল কামাই দিচ্ছে বা কলেজ কামাই দিচ্ছে, তখন মনের দিক থেকে সে কিন্তু খুব ছোট হয়ে যায়, তখন এইরকম বুলিজ হয়। দ্যাট ইজ টোটালি মিসকনসেপশন, টোটালি মিথ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। এরকম হলে কিন্তু আমরা তাকে আরো সহানুভূতির হাত বাড়িয়ে দেব, তাকে আমরা অ্যাসিওর করব যে তোমার কোনো চিন্তা নেই, আমরা সকলে তোমার পাশে আছি। এটি হতেই পারে এবং এটি যথেষ্ট চিকিৎসা রয়েছে। বিজ্ঞান ভিত্তিক কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই যে মেয়েটির অনিয়মিত মাসিক হচ্ছে তার কখনো সন্তান হবে না। সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। যাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তাদেরকে আসলে বিশেষ সতর্কতা কি কি অবলম্বন করা উচিত, বিশেষ করে এই প্রবলেমগুলো যেন না হয় সেটার জন্য আসলে কি কি প্রিকশন আমরা নিতে পারি, ট্রিটমেন্টের আন্ডারে আসতে পারি? রাইট, যে সকল মেয়েদের অনিয়মিত মাসিক হচ্ছে তাদের তো অবশ্যই একবার ডক্টরের কাছে যাওয়া দরকার, দেখে নিতে হবে যে তার ভেতরে কোনো কারণ রয়েছে কিনা। যদি কোনো কারণ না থাকে, বিশেষ করে যারা একদম ইয়াং, তাদের ব্রেনে পিটিউটারি হাইপোথ্যালামিক একটা গ্ল্যান্ড আর ওভারিয়ান অ্যাক্সেসটা ম্যাচিওর হয় না, অ্যান্ড দ্যাট টেকস অ্যাবাউট 3 years টু বি ম্যাচিওরড। তাহলে 12, 13, 14 বছর পর্যন্ত আমরা দেখে নিতে পারি, অ্যাসুরেন্স করলে হবে, শুধু বেশি ব্লিডিং না হয় সেটি খেয়াল রাখতে হবে। তারপর যাদের আরেকটু পরে অনিয়মিত মাসিক হচ্ছে তাদের অবশ্যই দেখে নেওয়া দরকার যে কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কিনা, লাইক থাইরয়েড ডিসঅর্ডার, কর্টিসল ডিসঅর্ডার, কুশিং সিনড্রোম, অথবা কোনো এলএইচ এফএসএইচ এর পরিবর্তন হচ্ছে কিনা, প্রোল্যাকটিন বেড়ে গেছে কিনা, আমরা একটু হরমোনটা দেখে নিই। আর একটু আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে চাই যে তার জরায়ুটি ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা তাকে অ্যাসিওর করি, বলি যে আপনি চিন্তা করবেন না বা তুমি চিন্তা করো না, কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশনটা আমরা বলে দিই, বিকজ অসুস্থতার চাইতেই বাজে আনহেলদি লাইফস্টাইল করলে কিন্তু ইনফার্টিলিটির দিকে মানুষ বেশি এগিয়ে যায়। যেমন টিমি খুব মুটিয়ে গেছে, তাহলে প্রথমে তাকে সতর্ক করতে হবে তোমার অপটিমাম ওজনটি তুমি মেনে চলো, দ্যাট উইল গিভ হার প্রোটেকশন, তার কিন্তু বন্ধ্যাত্ব হবে না। 1 নম্বর। 2 নম্বর আমরা বলবো যে সবসময় অ্যাক্টিভিটিস করতে, যে তুমি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে, তুমি শুকনা হলেই যে ভাবছো যে না আমার কোনো সমস্যা হবে না, তা নয়। রেগুলার এক্সারসাইজ প্রত্যেকটি ইয়াং অ্যাডোলেসেন্ট মেয়েদের করে রাখা দরকার, যাতে ওভারিতে বা তার ডিম্বাশয়ে রক্ত সঞ্চালন হবে, তাহলে সেটি অনেক অ্যাক্টিভ থাকবে। তারপর আমরা বলেছি যে যদিও থ্যাংক গড আমাদের দেশে অত স্মোকিং নেই, ইটস গুড থিং, বাট নেভারদিলেস গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই অনেক জর্দা খাচ্ছে মেয়েরা, ইচ্ছে মতো পান চেবোচ্ছে, ইয়াং মেয়েরা মার সাথে দাদু নানির সাথে। আবার এদিকে আমাদের ইউনিভার্সিটির মেয়েরা কিন্তু ভীষণ স্মোকিং নিয়ে অ্যাডিক্ট হচ্ছে, আমরা অহরহ দেখতে পাচ্ছি। সুতরাং সেটিকেও আমাদের অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, হয়তো তারা বুঝতে পারছে না, বলতে হবে যে কোনো রকমের স্মোকিং বা ধূমপান করা যাবে না, যেটি কিনা ডিম্বাণুকে অপরিণতভাবে এটাকে ফেল করে দেয়। যে রিপ্রোডাক্টিভ এইজে আমরা সাধারণত এখন যে প্রবলেমগুলো সব থেকে দেখতে পাচ্ছি, যেটা আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে ডিম্বাণুর সংখ্যাটা কমে যায়, অনিয়মিত মাসিকের সাথে কি এই ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে? এটিকে প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, মানে তার সাধারণত মেনোপজ হয় 50 বছরে, তাই না? কিন্তু এমনটি যদি হয়
40 বছরের আগেই কোনো ইয়াং অ্যাডাল্ট মেয়েদের দেখা গেল মাসিকটা বন্ধ হয়ে গেছে 4 মাস 6 মাস বছরের পর বছর, খুব কষ্টদায়ক। শি ইজ ইয়াং, তার পিরিয়ড হবে, এটি তো স্বাভাবিক, কিন্তু দেখা গেছে মাসিকটা বন্ধ হয়ে আছে। তখন আমরা যখন ওয়ার্কআউট করি বা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে চাই কারণটা কি, তখন বুঝতে পারি যে ওভারিটি কাজ করতে চাইছে না, তার ডিম্বাণুর সংখ্যাটা অনেক কমে গেছে এবং তাকে আমরা বলছি প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। আচ্ছা, এখন কারণ যদি আমরা বলি, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক রয়েছে। একটা তো আমি যেটা খুব বলবো এনভায়রনমেন্টাল, এটাকে আমি গুরুত্ব দেবো, কেন জেনেটিক কারণ রয়েছে, যে মানে বংশগত আছে, বংশ পরস্পর, ইট রানস থ্রু দ্য ফ্যামিলিজ। তো সেটা তো আমরা যেটাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেটিকে আমরা না হয় বাদ দিলাম, যার কপালে আছে সেটি। কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই মিন কেউ হয়তো রেডিওলজিতে কাজ করছেন, তার কেয়ারফুল হতে হবে। কেউ হয়তো টক্সিক জিনিসপত্র, যেমন স্মোকিংটা আমি বলেছি একটু আগে, অতিরিক্ত অ্যালকোহল খাচ্ছেন, টক্সিক জিনিস নিচ্ছেন, কিছু মেডিসিন হচ্ছে সেগুলো নিচ্ছেন, সেখানে আমাদের খেয়াল করতে হবে। অতিরিক্ত স্ট্রেস করছেন, মানে টু মাচ। আজকে তো আমাদের মেয়েরা খুব কাজ করেন, তারা সকাল 6টায় 7টার সময় বেরিয়ে যান, ঘরে আসেন 9টায়। সো দে আর ভেরি মাচ এক্সস্টেড। এটি একটি কারণ, অতিরিক্ত স্ট্রেস। কেন যখন স্ট্রেস হয় আমাদের বডিতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রিলিজ হয়, অ্যান্ড সেটি কিন্তু ওভারিটার উপরে খারাপ প্রভাব ফেলে। তারপর রাত জেগে জেগে আমরা টিভি দেখছি, আমরা মোবাইল অন করে রাখছি, ল্যাপটপ করে রেখে অনেক সময় কাজ করছি, সেগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আর তারপর কিছু অসুস্থতা রয়েছে, এটিকে অস্বীকার করলে হবে না। মামস যাদের হয়, টিউবারকিউলোসিস যাদের হয়, সেটি রয়েছে। আর লাস্ট বাট নট লিস্ট, এটি কষ্টজনক হলেও বলতে হবে যে যাদের হয়তো ক্যান্সার হয়েছেন, তারা কেমোথেরাপি নিয়েছেন, যাদের হয়তো রেডিওথেরাপি নিতে হচ্ছে, যাদের ওভারটেকে অচিরেই ফেলে দিতে হচ্ছে বিকজ অফ সিভিয়ার ডিজিজ, তাদের কিন্তু এই প্রিম্যাচিউর অথবা প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। ম্যাম, এই ট্রিটমেন্ট সম্পর্কে জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে।
তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইবো এখন যে এই যে ডিম্বাণুর সংখ্যাটা কমে যাচ্ছে, আপনি বলছিলেন যে এই চমৎকার ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে রয়েছে, একটু জানবো কি কি ধরনের ট্রিটমেন্ট? হ্যাঁ, আসলে হচ্ছে কি, আমাদের দেখে নিতে হবে যদি প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি রয়েছে, যাদের ডিম্বাণুর সংখ্যা কমে গেছে, তাদের কি বাচ্চার প্রয়োজন আছে কিনা। কারণ এটা বন্ধ্যাত্ব নিয়েও তারা আসছেন। যদি বন্ধ্যাত্ব নিয়ে আসেন, তখন আমাদের দেশেও আছে, দেখা যায় যে আমরা ওভারি যে প্রতিস্থাপিত করতে পারি, তারপর আর্টিফিশিয়াল ডোনেশন, মানে এগ ডোনেশন দিয়ে কাজ, মানে সন্তান নেওয়ানো যেতে পারে, সারোগেসি করা যেতে পারে। আর একে আমরা বলি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। আমাদের দেশে কিন্তু খুব চমৎকার এখন বন্ধ্যাত্ব ক্লিনিক রয়েছেন, তারা এটি প্রোভাইড করছেন। আর যেটি মনে করছি যে তার সন্তানের প্রয়োজন নেই, কিন্তু তার যেহেতু ডিম্বাশয় কমে গেছে সব কাজগুলো, তার কিন্তু এই বুড়োদের মতো, মানে মেনোপজ উত্তর লেডিদের মতো তার অসম্ভব অনেক সমস্যা আসতে পারে, যেমন হট ফ্ল্যাশেস, গরম লাগছে, তারপর তার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, সহবাসে কষ্ট হচ্ছে, প্রস্রাবে কষ্ট হচ্ছে, বোনসের প্রবলেম হচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে হরমোন দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। ম্যাম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন যাদের রয়েছে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনে হয় কিছুটা যে দুশ্চিন্তা যেটা অভিভাবকরা করে থাকেন, যিনি ভুক্তভোগী তিনি করে থাকেন, আশা করি আমাদের এই তথ্যগুলো তাদের অনেক উপকার আসবে। অসংখ্য ধন্যবাদ এনটিভি, কলাকুশলী এবং দর্শক সবার জন্য রইল আমার অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মলটা শক্ত হয়ে যাওয়া এবং মল ত্যাগের সময় কিছুটা প্রেশার দেওয়া, বা আমরা বাংলা ভাষায় যেটা স্বাভাবিকভাবে বলি কোদ দেওয়া, এই কোদ দেওয়াটা প্রয়োজন পড়ে বেশি। কিন্তু এর পাশাপাশি যেটা আমরা জানি যে এই মলটা তো তৈরি হতে হবে, এবং তৈরি হওয়ার কোনো পর্যায়ে যদি এই মলটা নিজে নিজেই অনেক শক্ত হয়ে যায়, তাহলে অতি অবশ্যই এইটা আর মলদার দিয়ে বের হতে চাবে না, এবং তখন হয়তো অতিরিক্ত প্রেশার প্রয়োগের ফলে এই মলটা বের হয়ে যাবে। এটাই স্বাভাবিকভাবে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।